তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের 5th পেপারটির অর্থাৎ আদি মধ্যযুগের ভারতের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, চোলদের সামুদ্রিক অভিযান বা তাদের নৌ অভিযান বা সামুদ্রিক কার্যকলাপ এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 20 নাম্বারের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার আমরা দেখে নিই। সিইউ হিস্ট্রি অনার্স 4th সেম ডিএসসিসি 5, এখানে 20 নাম্বারের প্রশ্ন, চোলদের নৌ অভিযান বা চোলদের সামুদ্রিক কার্যকলাপ। যাই বলুক সামুদ্রিক কার্যকলাপ যা, তাই কিন্তু নৌ অভিযান। প্রশ্নটা দুই ভাবে আসতে পারে। তো দেখো, চোল দক্ষিণ ভারতের এই চোল শক্তি দুটি কারণে বিখ্যাত। এক, চোলেরা যে গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থা চালু করেছিলেন সেটি ছিল একটা অভিনব পদ্ধতি। আমি এর আগের একটি ভিডিওতে চোলদের গ্রামীণ স্বায়ত্ত শাসন সম্পর্কে আলোচনা করেছি, তোমরা ভিডিওটা দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তা চোলেদের প্রথম গুরুত্বপূর্ণ বিখ্যাত কাজ ছিল তাদের এই গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থা, অর্থাৎ পঞ্চায়েতি ব্যবস্থা বা গ্রামের মানুষ নিজেরা নিজেদেরকে শাসন করার যে ব্যবস্থা, সেই স্বায়ত্ত শাসন ব্যবস্থার প্রবর্তন। এটি ছিল ভারতবর্ষের ইতিহাসে প্রথম কোনো দেশীয় রাজারা এই ব্যবস্থা চালু করেন। এরপরে চোলেদের দ্বিতীয় উল্লেখযোগ্য কাজ হলো নৌ অভিযান বা সামুদ্রিক কার্যকলাপ। এক্ষেত্রে দুজন রাজার কথা আমরা মনে রাখবো। প্রথমে রয়েছেন প্রথম রাজরাজ চোল, 985 থেকে 1014 এই সময়টায় তিনি রাজত্ব করেন এবং তিনি একটি শক্তিশালী নৌবহর তৈরি করেন, নৌবাহিনী তৈরি করেন এবং এই নৌবাহিনীর সাহায্য নিয়ে তার পুত্র পরবর্তীতে যে রাজা হচ্ছেন প্রথম রাজেন্দ্র চোল, যিনি 1014 থেকে 1044 প্রায় 30 বছর রাজত্ব করেছিলেন, তিনি অর্থাৎ প্রথম রাজেন্দ্র চোল এই নৌবাহিনীর সাহায্যে বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগরের বিভিন্ন দ্বীপ জয় করেন। সিংহল, সুমাত্রা, জাভা, ইন্দোনেশিয়া, বার্মাদেশ, বঙ্গদেশ, লাক্ষাদ্বীপ, মালদ্বীপ, প্রায় 12,000 দ্বীপ রাষ্ট্র তিনি দখল করেছিলেন এই প্রথম রাজেন্দ্র চোল। তা এই দুজনের আলোচনা অর্থাৎ এই দুজনের কীর্তিকলাপ যদি আমরা দেখি, মানে সামুদ্রিক অভিযানে তাদের ভূমিকাটা কি, তাহলে আমাদের এই সামুদ্রিক কার্যকলাপ বা নৌ অভিযানের বিবরণটা আমরা পাবো। দুজন রাজাকে ধরে আমরা আলোচনা করব। এক হচ্ছে রাজরাজ চোল, যিনি প্রথম শুরুটা করছেন নৌ অভিযানে এবং সেটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছেন তার পুত্র রাজেন্দ্র চোল। ঐতিহাসিক কে এ পানিক্কর বলেছেন যে চোলেরাই, একমাত্র ভারতবর্ষে দক্ষিণ ভারতের চোলেরাই এই সামুদ্রিক যে আধিপত্য, সেই আধিপত্য বিস্তার করতে পেরেছিলেন এবং নৌ শক্তিকে যথার্থ বিকাশ ঘটাতে পেরেছিলেন। অ্যাকচুয়ালি চোলেরা ছিল সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে, করমণ্ডল উপকূলের বাসিন্দা, ফলে সমুদ্র তীরবর্তী হওয়ায় তারা কিন্তু সমুদ্রের সাথে পরিচিত ছিলেন এবং তারা জাহাজ তৈরি করতে পেরেছিলেন, মানে উন্নত জাহাজ, এবং দক্ষ নাবিকও পেয়েছিলেন, সৈনিক পেয়েছিলেন, যার সাহায্য নিয়ে তারা এই সমুদ্রে আধিপত্য স্থাপন করেন। বঙ্গোপসাগরকে চোলেরা নিজেদের হ্রদে পরিণত করেছিল। একটা টিকা আসে এই প্রশ্নটা দিয়ে এবং এই টিকার অ্যান্সারও আমি দিয়েছি। তা চোলেরা বঙ্গোপসাগরে যেভাবে আধিপত্য স্থাপন করেছিল, বিশেষ করে বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জয় করা, বঙ্গোপসাগর পার করে বার্মা দেশ জয় করা, বঙ্গোপসাগর দিয়ে এসে বঙ্গদেশ জয় করা, এরকম একাধিক কার্যকলাপ দেখা যায় এই বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরকে তারা তৈরি করেছিল চোল হ্রদে বা চোল পুকুরে, তারা সেটাকে রূপান্তরিত করে। দেখো এখানে উদ্দেশ্য রয়েছে, অর্থাৎ চোলেরা কেন এই নৌ অভিযান করতে গেলেন, সেই নৌ অভিযানের মূল উদ্দেশ্যটা কি, এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। তা প্রথমে যেটা রয়েছে দেখো, সাম্রাজ্য বিস্তার, অর্থাৎ চোলেরা এই নৌ অভিযানের ভিতর দিয়ে তারা সাম্রাজ্যের বিস্তার ঘটাতে চেয়েছিলেন, এমনটা মনে করেন ডক্টর রমেশ চন্দ্র মজুমদার এবং কে জি কৃষ্ণন। এনারা বলছেন যে চোলেরা সাম্রাজ্য বিস্তারের তাগিদে তারা এই নৌ অভিযানগুলো পরিচালনা করেছিলেন। তবে বিদেশি দুই ঐতিহাসিক জর্জ ডব্লিউ স্পেন্সার এবং বার্টন স্টেইন, এই দুই ঐতিহাসিক বলছেন যে লুণ্ঠন, কোন রকম রাজনৈতিক উদ্দেশ্য বা সাম্রাজ্য বিস্তারটা তাদের উদ্দেশ্য ছিল না, মূলত অর্থনৈতিকভাবে লুণ্ঠনের স্পৃহা নিয়ে সম্পদ সংগ্রহের তাগিদে এই চোলেরা
নৌ অভিযানগুলো পরিচালনা করেছিলেন। অর্থাৎ এখানে নৌ অভিযানের পিছনে প্রধান মোটিভ ছিল, উদ্দেশ্য ছিল লুণ্ঠন, লুট করা। এরপরে দেখো রয়েছে বাণিজ্যের বিস্তার। অনেকে মনে করছেন, বিশেষ করে রমিলা থাপারের মতো ঐতিহাসিক মনে করছেন যে চোলেরা বাণিজ্যের সম্প্রসারণ ঘটানোর জন্য তারা এই নৌ অভিযান করেছিলেন। বিশেষ করে দক্ষিণে শ্রীলঙ্কা বা সিংহল তারা অধিকার করে, সুমাত্রা অধিকার করে এবং লাক্ষাদ্বীপ, মালদ্বীপ অধিকার করে। এগুলো করেছিল আরব বণিকেরা চীনের সাথে যে বাণিজ্য করত সেই বাণিজ্যে অংশগ্রহণ করার জন্য চোলেরা এই সামুদ্রিক কার্যকলাপে অংশ নিয়েছিল। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের প্রসার বা শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য চোলেরা নৌ অভিযান করে। তাহলে নৌ অভিযান কেন করেন চোলেরা? কয়েকটা কারণ আমরা পাচ্ছি। প্রথমে রয়েছে রমেশচন্দ্র মজুমদার এবং কে জি কৃষ্ণানের বক্তব্য অনুযায়ী সাম্রাজ্য বিস্তারই ছিল প্রধান লক্ষ্য। আবার জর্জ ডাব্লিউ স্পেন্সার এবং বাটন স্টেইন এনারা বলছেন যে লুণ্ঠনের তাগিদটাই ছিল এখানে আসল। এছাড়া এখানে বাণিজ্যের বিস্তারের উদ্দেশ্য নিয়েও নৌ অভিযান হয়েছিল বলে ডক্টর রমিলা থাপার মনে করেন। তো এগুলো ছিল উদ্দেশ্য। এবার আমরা দেখব যে প্রথম রাজরাজে চোল এবং রাজেন্দ্র চোল কিভাবে সাম্রাজ্য বিস্তার করছে, নৌ অভিযানগুলো পরিচালনা করছে। তো দেখো প্রথম রাজরাজ চোল, প্রথম রাজরাজ চোল আরব সাগর এবং ভারত মহাসাগরের অসংখ্য দ্বীপ অধিকার করেন। প্রায় 12,000 দ্বীপ তিনি জয় করেছিলেন বলে জানা যায়। এর মধ্যে লাক্ষাদ্বীপ, মালদ্বীপ ছিল কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়া তিনি কেরল রাজ্যের রাজা, রবি বর্মাকে পরাজিত করেন ত্রিবান্দ্রমের যুদ্ধে এবং ত্রিবান্দ্রমের যুদ্ধে পরাজিত করে কেরল বা কেরালাকে চোলেরা সাম্রাজ্যভুক্ত করে নেয়। প্রথম রাজরাজ চোল এরপর সিংহল বা শ্রীলঙ্কা আক্রমণ করেন এবং সিংহলের যে রাজা পঞ্চম মহেন্দ্র তাকে পরাজিত করে সিংহলের উত্তরাংশ অধিকার করে এই রাজরাজ চোল এবং সিংহলের রাজধানী অনুরাধাপুরকে ধ্বংস করে দেয়। অ্যাকচুয়ালি এখানে চোল রাজারা যে সমস্ত অঞ্চল জয় করেছিলেন, মানে সামুদ্রিক দ্বীপরাষ্ট্রগুলি, একমাত্র তাদের মধ্যে শ্রীলঙ্কা বা সিংহলেই তারা স্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করেছিলেন বা সিংহলকে চোল সাম্রাজ্যভুক্ত করেছিলেন। বাকি অন্যান্য স্থানে কিন্তু এই চোলদের আধিপত্য বেশি দিন টিকে ছিল না। তা দেখো এরপরে সিংহল অধিকার করার পরে এখানে এরপরে তিনি যে আক্রমণ করছেন যে জায়গাটি সেটি হচ্ছে মাদুরাই। মাদুরাইয়ের যে রাজা ছিলেন পাণ্ড রাজা অমর ভুজঙ্গ, তাকে পরাজিত ও বন্দী করে তার রাজ্যটা অধিকার করছেন। মহীশূরের গঙ্গ রাজ্য অধিকার করছেন এই রাজরাজে চোল। এছাড়া পূর্ব চালুক্য রাজা বিমলাদিত্য, তাকে পরাজিত করছেন, করে তার রাজধানী বেঙ্গি অধিকার করছেন রাজরাজ চোল। এবং রাজরাজ চোল নিজের কন্যা কুন্দভাকের সাথে এই বিমলাদিত্য অর্থাৎ পূর্ব চালুক্যের রাজা বিমলাদিত্যের বিবাহ দিচ্ছেন। এছাড়া পশ্চিম চালুক্য রয়েছে, সেই পশ্চিম চালুক্যের যে রাজা সত্যাশ্রয় তাকেও পরাজিত করছেন এই রাজরাজ চোল। এরপর অর্থাৎ রাজরাজ চোলের পর রাজরাজ চোল বঙ্গোপসাগর পার করে সুমাত্রা অধিকার করেন। সুমাত্রা, জাভা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া অঞ্চলটা নিয়ে এই সুমাত্রা গঠিত ছিল। শ্রী বিজয় রাজ্য, যেখানে শৈলেন্দ্র রাজারা রাজত্ব করতেন। এই শ্রী বিজয়ের বা সুমাত্রার রাজা ছিলেন বিজয় তুঙ্গ বর্মন। বিজয় তুঙ্গ বর্মনকে পরাজিত করছেন, তার সাথে মৈত্রী স্থাপিত হচ্ছে। আবার বিজয় তুঙ্গ বর্মন চোল রাজ্যের মেগাপট্টমে একটি বৌদ্ধ বিহার তৈরি করছেন। রাজরাজ চোল চীনের সঙ্গেও কিন্তু দূত বিনিময় করছেন। তো এগুলো ছিল সব রাজরাজ চোলের সামুদ্রিক অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ। এরপরে আমরা দেখব রাজেন্দ্র চোলের কার্যকলাপ। অর্থাৎ প্রথম রাজরাজ চোলের পরে রাজেন্দ্র চোল সিংহাসনে বসেন 1014 সালে এবং 44 সাল পর্যন্ত অর্থাৎ প্রায় 30 বছর তিনি রাজত্ব করেন। তার আমলে কিছু শিলালিপি খোদাই হয়, সেই শিলালিপি থেকে আমরা তার সামুদ্রিক কার্যকলাপ জানতে পারি। যেমন তিরুমালাই পর্বতলিপি,
যেমন তাঞ্জোর লিপি, এগুলো থেকে আমরা রাজেন্দ্র চোলের সামুদ্রিক কার্যকলাপ জানতে পারি এবং সেখান থেকে আমরা জানতে পারি যে রাজেন্দ্র চোল সিংহল জয় করেন, এছাড়া ব্রহ্মদেশ জয় করেন, আন্দামান নিকোবর জয় করেন, জাভা, সুমাত্রা, মালয় এই সমস্ত জায়গাগুলো জয় করেন। তবে এই রাজেন্দ্র চোলের সব থেকে বড় কৃতিত্ব ছিল বঙ্গদেশ অভিযান। তিনি বঙ্গোপসাগর দিয়ে এসে বঙ্গদেশ আক্রমণ করেন এবং বাংলার 3 রাজা, পূর্ববঙ্গের গোবিন্দচন্দ্র, পশ্চিম বাংলার মহীশূর এবং দক্ষিণবঙ্গের রণসূর, এই 3 জন রাজার সম্মিলিত জোটকে তিনি পরাজিত করে বঙ্গদেশ অধিকার করেন এবং এই বঙ্গ জয়ের স্মৃতি বা গৌরবকে ধরে রাখার জন্য তিনি গঙ্গৈকোন্ড চোলপুরম বলে একটি নতুন রাজধানী তৈরি করেন এবং নিজে গঙ্গৈকোন্ড চোল বলে উপাধিও ধারণ করেন, একটি শিব মন্দিরও নির্মাণ করেন। তো তার এই বঙ্গদেশ অভিযান ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো এই 2 জন রাজা অর্থাৎ রাজরাজ চোল এবং রাজেন্দ্র চোলের রাজত্বকালে চোলদের এই সামুদ্রিক কার্যকলাপ চলতে থাকে। বিশেষ করে 985 থেকে যে কার্যকলাপ শুরু হয় সেটি বহুদিন পর্যন্ত কিন্তু চলে, প্রায় 135 বছর এই চোলেদের সামুদ্রিক কার্যকলাপ বজায় ছিল। তা প্রথম রাজরাজ চোল এবং রাজেন্দ্র চোলের পরবর্তীকালেও কিন্তু আরো অনেক রাজারা এসেছেন, তারাও সামুদ্রিক কার্যকলাপে অংশ নিয়েছিলেন। যেমন রাজেন্দ্র চোলের পরে সিংহাসনে বসেন রাজা ধীরাজ, যিনি 1044 থেকে 54 এই 10 বছর রাজত্ব করেন। তারপর বীর রাজেন্দ্র রাজত্ব করেন, যে 1064 থেকে 70 অর্থাৎ মাত্র 6 বছর তিনি রাজত্ব করেন। এবং এরপরে আসেন প্রথম কুলোতুঙ্গ। এই প্রথম কুলোতুঙ্গ 1070 থেকে 1120 প্রায় 50 বছর কিন্তু রাজত্ব করেছিলেন। তার সময়েও সামুদ্রিক কার্যকলাপ অব্যাহত ছিল। তা চোলেদের সময় প্রায় 135 বছর তারা বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের বিভিন্ন দ্বীপগুলোকে তারা অধিকার করে রাখে। তারা চীনের সাথে বাণিজ্যে অংশ নেয়, আরব বণিকদেরকে প্রতিহত করে। সুমাত্রা, মালয়, জাভা, সিঙ্গাপুর যে শৈলেন্দ্র রাজারা রাজত্ব করতেন তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। মালদ্বীপ, লাক্ষাদ্বীপ, সিংহল এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বার্মা, বঙ্গদেশ এগুলো তারা জয় করেন এবং বঙ্গোপসাগরকে তারা নিজেদের আধিপত্যের স্থান বা আধিপত্যের ক্ষেত্র, বিচরণ ক্ষেত্রে পরিণত করে, নিজেদের হ্রদে পরিণত করে। তো এই ছিল চোলদের সামুদ্রিক কার্যকলাপ, যেটাকে আমাদের পরপর ধাপে ধাপে লিখতে হবে। প্রথমে চোলদের সামুদ্রিক অভিযানের উদ্দেশ্যটা কি, বাণিজ্যিক না অর্থনৈতিক না সাম্রাজ্য বিস্তার, কি উদ্দেশ্য রয়েছে সেটা আলোচনা করতে হবে। তারপর রাজরাজ চোল, যিনি প্রথম এই নৌবহর তৈরি করে সামুদ্রিক কার্যকলাপে অংশ নিচ্ছেন, তার সময় গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল 12,000 দ্বীপ তিনি জয় করছেন। লাক্ষাদ্বীপ, মালদ্বীপ তার মধ্যে রয়েছে। কেরলের রাজা রবি বর্মাকে পরাজিত করছেন, সিংহলের রাজা মহেন্দ্র বর্মনকে পরাজিত করছেন, মাদুরাইয়ের পাণ্ড রাজা অমর ভুজঙ্গকে পরাজিত করছেন, মহীশূর গঙ্গরাজ্য অধিকার করছেন, পূর্ব চালুক্য রাজ বিমলাদিত্যকে পরাজিত করছেন, পশ্চিম চালুক্য রাজ সত্যাশ্রয়কে পরাজিত করছেন, সুমাত্রার বিজয়তুঙ্গ বর্মনকে পরাজিত করছেন। এত কিছু করছেন রাজরাজ চোল। এরপর রাজেন্দ্র চোলের তিরুমালাই পর্বতলিপি এবং তাঞ্জোর লিপি থেকে জানা যায় তিনিও সিংহল, ব্রহ্মদেশ, মালয়, সুমাত্রা, জাভা এবং বঙ্গদেশ অভিযান করেছিলেন। এর পরবর্তীকালে যে সমস্ত রাজারা এসেছিলেন, যেমন রাজা ধীরাজ, বীর রাজেন্দ্র এবং প্রথম কুলোতুঙ্গ, তাদের সময়েও কিন্তু এই চোলদের সামুদ্রিক কার্যকলাপ অব্যাহত থাকে। প্রায় 130 বছর বা 35 বছর চোলেরা এই সামুদ্রিক আধিপত্য ধরে রেখেছিল বা বজায় রেখেছিল। এর উপরে যে 20 নম্বরের অ্যান্সার অর্থাৎ 1000 ওয়ার্ডের অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। সিইউ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার ডিএসসিসি 5 চোলদের সামুদ্রিক কার্যকলাপের বিবরণ দাও, অথবা চোলদের নৌনীতি ও সামুদ্রিক অভিযানের বিবরণ দাও। 20 নম্বরের প্রশ্ন উত্তর। প্রাচীন ও আদি মধ্যযুগের ভারতবর্ষে একাধিক শক্তিশালী আঞ্চলিক রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল। দক্ষিণ ভারতের এমনই শক্তি হিসেবে চোলদের উত্থান রাজনৈতিক গুরুত্ব ছাড়াও 2টি কারণে স্বাতন্ত্র্যে দাবি রাখে। একটি হলো তাদের নৌ অভিযান এবং অন্যটি হলো গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থার রূপায়ণ। আদি মধ্যযুগের ভারতে সামুদ্রিক অভিযান কিছুটা অভূতপূর্ব ঘটনা। স্বভাবতই চোলদের জঙ্গি নৌনীতি
বিশিষ্টতার দাবি রাখে। যথেষ্ট পরিকল্পিত পথে এবং পূর্ণ প্রস্তুতি সহ একাধিক চোল রাজা এই দুঃসাহসিক ও অভূতপূর্ব অভিযানে লিপ্ত হয়েছিলেন। 985 থেকে 1120 খ্রিস্টাব্দ পর্যন্ত চোলরা কার্যত বঙ্গোপসাগরকে একটি চোল হ্রদে পরিণত করতেও সক্ষম হয়েছিলেন। প্যারা করে দেখো, চোলদের সামুদ্রিক অভিযানের সূচনা করেন প্রথম রাজরাজ চোল 985 থেকে 1014 খ্রিস্টাব্দ। তার চতুর্থ রাজ্যবর্ষের একটি লেখতে দেখা যায় যে রাজরাজ চের বা কেরল রাজ্য আক্রমণ করে কুন্দলুর স্পালই কল মরুন্ডু উপাধি গ্রহণ করেছিলেন। তামিল শব্দ স্পালইয়ের ইংরেজি প্রতিশব্দ অ্যানকোরেজ বা নোঙর ফেলার স্থান। কুন্দলুর স্পালই স্থানটিকে ঐতিহাসিকরা বর্তমানে ত্রিবান্দ্রম অঞ্চল বলে শনাক্ত করেছেন। এইভাবে সমুদ্র উপকূলে কর্তৃত্ব স্থাপন করে রাজরাজ সামুদ্রিক অভিযানের সম্ভাবনা সৃষ্টি করেন। রাজরাজের অষ্টম রাজ্যবর্ষের একটি লেখতে 993 খ্রিস্টাব্দ দাবি করা হয়েছে যে তিনি উন্মুক্ত সমুদ্রে অবস্থিত ইলম জয় করেছিলেন। রাজরাজের পুত্র ও উত্তরাধিকারী রাজেন্দ্র চোলের তিরুবালাঙ্গুরু তাম্রপট থেকে জানা যায় যে তার পিতা ইলম মন্ডলম বা শ্রীলঙ্কা জয় করতে সক্ষম হয়েছিলেন। এই লেখতে রাজরাজকে শ্রীরামচন্দ্রের বানর সেনার সেতু বন্ধন করে শ্রীলঙ্কা অভিযানের চেয়েও বড় কৃতিত্ব দেওয়া হয়েছে। বৌদ্ধ গ্রন্থ দীপবংশ এবং মহাবংশতে বলা হয়েছে যে চোলদের আক্রমণে সন্ত্রস্ত হয়ে সিংহল রাজ পঞ্চম মহেন্দ্র দ্বীপের দক্ষিণ পূর্বে পার্বত্য অঞ্চলে আশ্রয় নিতে বাধ্য হন। সিংহলের উত্তরভাগ অর্থাৎ রাজরট দখল করে রাজরাজ তার নতুন নাম দেন মুমুন্ডি চোলমণ্ডলম। অতঃপর রাজরাজ সিংহলের রাজধানী অনুরাধাপুর ধ্বংস করেন এবং পোলন্নরুরতে সিংহলস্থিত চোল প্রদেশের নতুন রাজধানী প্রতিষ্ঠা করেন। চোল নৌবহর সিংহলের গুরুত্বপূর্ণ বন্দর ও বাণিজ্য কেন্দ্র মহাতিটট দখল করে তার নতুন নাম দেয় রাজরাজপুর। এক্ষেত্রে রাজরাজ চোলের লক্ষ্য ছিল সমুদ্র পারে সাম্রাজ্যের সম্প্রসারণ ঘটানো। রাজরাজের শেষ উল্লেখযোগ্য নৌ অভিযান ছিল ভারত মহাসাগরের পশ্চিম দিকে অবস্থিত মালদ্বীপ পুঞ্জের বিরুদ্ধে। 1012 থেকে 14 খ্রিস্টাব্দের একটি লেখতে উল্লেখ করা হয়েছে যে তার অর্থাৎ রাজরাজ নৌবহর সমুদ্র অতিক্রম করে 12 সহস্র দ্বীপপুঞ্জ জয় করেছিল। সম্ভবত ত্রিবান্দ্রম অঞ্চল থেকে এই অভিযান পাঠানো হয়। ইতিমধ্যে আরব বণিকরা পশ্চিম উপকূলের বাণিজ্যে অনেকটাই কর্তৃত্ব করছিল। চোলদের শত্রু কেরল রাজ্য ছিল আরবদের পৃষ্ঠপোষক। দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যে আরবদের প্রতিযোগিতা বন্ধ করার জন্য রাজরাজ আরব বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র মালদ্বীপপুঞ্জের বিরুদ্ধে নৌ অভিযানের সিদ্ধান্ত নেন। রমিলা থাপার তার ভারতবর্ষের ইতিহাস 1997 পৃষ্ঠা 145 এই মন্তব্য করেছেন। প্যারা করে দেখো, রাজরাজ যে অভিযানের সূচনা করেন তার পুত্র রাজেন্দ্র চোলের আমলে 1014 থেকে 44। তাহলে দেখো এই পর্যন্ত আমরা রাজরাজ লিখলাম, রাজরাজ চোল। এবার রাজেন্দ্র চোলের কৃতিত্ব 1044 খ্রিস্টাব্দে তা আরো ব্যাপক আকার লাভ করে। বস্তুত রাজেন্দ্র চোলের সাফল্যের পটভূমি তৈরি করে দেন তার পিতা প্রথম রাজরাজ। সম্রাট হিসাবে রাজেন্দ্র চোলের প্রথম উল্লেখযোগ্য নৌ অভিযান হল সিংহল আক্রমণ ও দখল। তার রাজত্বের পঞ্চম বর্ষের কয়েকটি লেখতে এই অভিযানের উল্লেখ আছে। সিংহলি ইতিবৃত্ত মহাবংশ গ্রন্থে বলা হয়েছে যে চোলরা শ্রীলঙ্কায় বিপুল সম্পদ লুণ্ঠন করেছিল। মহাবংশ গ্রন্থে চোল সেনাবাহিনীকে রক্ত পিপাসু মগ দস্যুদের সাথে তুলনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে রাজেন্দ্র সমগ্র সিংহলকে অর্থাৎ শ্রীলঙ্কা চোল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একটি প্রদেশে পরিণত করেন। তবে চোলরা সমগ্র সিংহলের উপর তাদের নিরঙ্কুশ অধিকার দীর্ঘকাল বজায় রাখতে পারেনি। মহাবংশে দাবি করা হয়েছে যে রাজা পঞ্চম মহেন্দ্রের মৃত্যুর পর তার পুত্র কশ্যপের নেতৃত্বে জাতীয় প্রতিরোধ তৈরি হয় এবং প্রথম বিক্রম বাহু নাম নিয়ে তিনি দক্ষিণ সিংহল শাসন করেন। রাজেন্দ্র চোলের রাজত্বের 12 বর্ষের একটি লেখতে দেখা যায় যে তিনি ভারতের পূর্ব উপকূলের উত্তর দিকে এক অভিযান পাঠান। বেঙ্গি রাজ্যের সাথে এই যুদ্ধে কলিঙ্গ দেশ বেঙ্গিকে সাহায্য করলে ক্ষুব্ধ চোলরাজ কলিঙ্গ দেশকে সমুচিত শাস্তি দিতে অগ্রসর হন এবং সসৈন্যে গঙ্গা নদীর মোহনা পর্যন্ত অগ্রসর হন। চোল সেনা বঙ্গোপসাগরের পশ্চিম উপকূল ধরে অগ্রসর হয়ে উড়িষ্যা, রায়পুর, বিলাসপুর, সম্বলপুর ও বঙ্গদেশ জয় করে গঙ্গার জল নিয়ে চোল রাজ্যে প্রত্যাবর্তন করে
এক্ষেত্রে কোনো অঞ্চলের উপর চোল শাসন স্থাপিত হয়নি, তবে এই ঘটনা কাবেরী বদ্বীপ থেকে গঙ্গার বদ্বীপ পর্যন্ত চোলদের সামরিক সাফল্যের প্রমাণ দেয়। রাজেন্দ্র তার চতুর্দশ রাজ্যবর্ষে বিখ্যাত করারম মানে শ্রীবিজয় অভিযান চালান। শ্রীবিজয় ছিল একটি সামুদ্রিক রাষ্ট্র। মালয় উপদ্বীপ, জবদ্বীপ, সুমাত্রা এবং সন্নিহিত মোবিলিম্বনগম, থলৈপন্দরু এবং এলোইটোক্লোরম, মদমালিঙ্গম, মানক্যবারম প্রভৃতি দ্বীপ এর অন্তর্ভুক্ত ছিল। অবশ্য বিজিত কোনো অঞ্চলকেই তিনি চোল রাজ্যের অঙ্গীভূত করেননি। প্যারা করে দেখো, রাজেন্দ্র চোলের পরবর্তী বংশধর ছিলেন রাজাধিরাজ 1044 থেকে 54, দ্বিতীয় রাজেন্দ্র 1054 থেকে 62, বীর রাজেন্দ্র 1062 থেকে 70, অধিরাজেন্দ্র 1070 প্রমুখ। এদের রাজত্বকালে চোল নৌবহর ব্যবহৃত হয়েছিল মূলত শ্রীলঙ্কার বিরুদ্ধে। সিংহলের দক্ষিণ পশ্চিম অংশ স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য অবিরাম সংগ্রাম চালাচ্ছিল। 1058 খ্রিস্টাব্দ থেকে এই বিদ্রোহ দমন করার জন্য চোল রাজারা মাঝে মাঝেই সিংহলে সেনা পাঠান এবং অনেক সময় বর্বরতার সাথে বিদ্রোহ দমনের চেষ্টা করেন। সিংহলের রাজা প্রথম বিজয়বাহু চোল শাসনের অবসান ঘটাতে সচেষ্ট হলে বীর রাজেন্দ্র 1065 খ্রিস্টাব্দে সিংহল আক্রমণ করেন। বীর রাজেন্দ্রর একটি লেখতে দাবি করা হয় যে তিনি বিজয়বাহুকে পরাজিত করে সমগ্র সিংহলের উপর অধিকার পুনঃস্থাপন করেন। প্যারা করে, প্রধান চোল বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন প্রথম কুলোতুঙ্গ 1070 থেকে 1120। দীর্ঘ 50 বছর শাসনকালে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনো অভিযান পাঠাননি। 1070 খ্রিস্টাব্দে সিংহল কার্যত চোল শাসন থেকে মুক্ত হয়ে যায়। 1070-এর পর সিংহলের কোনো চোল লেখ পাওয়া যায়নি। মহাবংশ গ্রন্থ উত্তর সিংহলের স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু তার আমলে চোল নৌবাহিনীর শক্তি অক্ষুণ্ণ ছিল। কলিঙ্গাত্তু পরাণী গ্রন্থে দাবি করা হয়েছে যে কুলোতুঙ্গ উন্মুক্ত সাগর অতিক্রম করে করারম অভিযান করেছিলেন। প্যারা করে, চোল রাজারা দীর্ঘ 135 বছর ধরে একটি পরাক্রান্ত নৌবহরের সাহায্যে সমুদ্রের বিভিন্ন দ্বীপ রাষ্ট্রে অভিযান চালান, কিন্তু একমাত্র সিংহল বা শ্রীলঙ্কা ছাড়া কোনো এলাকা তারা স্থায়ীভাবে সাম্রাজ্যভুক্ত করেননি। স্বভাবতই চোলদের সামুদ্রিক অভিযানগুলির প্রকৃতি ও উদ্দেশ্য সম্পর্কে একটা সংশয় সৃষ্টি হয়। রমেশচন্দ্র মজুমদার, কে.জি. কৃষ্ণান প্রমুখের মতে রাজনৈতিক গৌরব অর্জনের লক্ষ্যে নতুন নতুন রাজ্য গ্রাস করে দিগ্বিজয়ী আখ্যা লাভের জন্যই এই সফল অভিযান কর্মসূচি গৃহীত হয়েছিল। কিন্তু এই ব্যাখ্যা যুক্তি বা পরিস্থিতি দ্বারা সমর্থিত নয়, কারণ দিগ্বিজয়ের বাসনা ধারাবাহিকভাবে 6 বা 7 জন শাসকের মধ্যে ছিল না। তাছাড়া দেখা যায় যে কোনো অভিযানে বিজয়ী হলেও এরা রাজ্য গ্রাস করেননি, অথচ দিগ্বিজয়ের প্রাথমিক বৈশিষ্ট্য হল রাজ্য জয়। প্যারা করে, মার্কিন ঐতিহাসিক বার্টন স্টাইন, জর্জ স্পেন্সার প্রমুখ চোলদের সামুদ্রিক ক্রিয়াকলাপকে রাজনৈতিক কর্মসূচি না বলে অর্থনৈতিক লালসাজাত পরিকল্পনা বলে মনে করেন। এদের মতে চোল শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ছিল কর্তৃত্বের বিকেন্দ্রীকরণ। রাজা কেন্দ্রে ছিলেন, কিন্তু রাজস্ব সংগ্রহের কাজ করত স্থানীয় কর্তৃপক্ষ, উর সভা ও নাত্তার ইত্যাদি। উরাইওর ও মানের লেখর ভিত্তিতে এরা দেখিয়েছেন যে স্থানীয় সংস্থাগুলি রাজস্ব সংগ্রহ ও পুনর্বন্টন করার ফলে খুব সামান্য সম্পদ কেন্দ্রীয় কোষাগারে জমা পড়ত। চোল রাজারা অর্থ সংগ্রহের কাজে সর্বদা লিপ্ত থাকতেন এবং সামুদ্রিক অভিযানগুলির প্রধান লক্ষ্যই ছিল অর্থ সংগ্রহ করা। অর্থাৎ চোলদের যুদ্ধগুলি সংহতিমূলক কার্যধারা ছিল না, সেগুলি ছিল লুণ্ঠনমূলক কর্মসূচি। স্টাইন ও স্পেন্সার চোলদের অভিযান কর্মসূচির পেছনে চোল সেনাবাহিনীর প্রকৃতির ভূমিকাও উল্লেখ করেছেন। এরা মনে করেন চোলদের কোনো স্থায়ী সুসংগঠিত সেনাবাহিনী ছিল না। মূলত ছোট্ট বাহিনীর সাথে যুদ্ধকালে ভাড়াটে সৈনিক নিয়োগ করা হতো। এই 5 মিশেলি বাহিনীকে সদা কর্মরত না রাখলে তাদের কর্মক্ষমতা বা দক্ষতা ও আনুগত্যে ঘাটতি দেখা দিত। তাই চোল রাজারা নিরন্তর যুদ্ধে লিপ্ত থাকতেন। প্যারা করে দেখো, বিগত শতকের 80-র দশক থেকে স্টাইন ও স্পেন্সারের বক্তব্যের প্রবল বিরোধিতা শুরু হয়েছে। অধ্যাপক ডি.এন. ঝা, আর চম্পক লক্ষ্মী, ব্রজ দুলাল চট্টোপাধ্যায় প্রমুখ দেখিয়েছেন যে স্বায়ত্তশাসন ব্যবস্থা থাকলেও গ্রাম স্তর পর্যন্ত কেন্দ্রীয় কর্মচারীদের প্রশাসনিক প্রভাব কার্যকরী ছিল। চম্পকলক্ষ্মী চোল লেখগুলির নতুন ব্যাখ্যা করে প্রমাণ করেছেন যে চোল যুগে তথাকথিত স্বাধীন গ্রাম সভাগুলি কেন্দ্রীয় রাজকর্মচারীদের অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। এই রাজস্ব ঘাটতি মেটানোর জন্য চোলদের লুণ্ঠন নীতি গ্রহণ করতে হয়েছিল।
এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। অধ্যাপক রণবীর চক্রবর্তী তার ওয়ারফেয়ার ফর ওয়েলথ 1986 শীর্ষক গ্রন্থে দেখিয়েছেন যে দশম শতক থেকে চোলরা নিয়মিতভাবে খমের, বার্মা, উত্তর ভিয়েতনাম, চীন ও আরব দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছিল। চোলদের লেখ থেকে জানা যায় যে শ্রীবিজয়ের রাজা সংগ্রাম বিজয়তুঙ্গ বর্মন চোল রাজ্যের নাগপট্টমে চূড়ামন বিহার তৈরি করেছিলেন। এই সুসম্পর্ক নিয়মিত যোগাযোগ এবং আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক ছাড়া সম্ভব হয় না। আসলে চীনের করমণ্ডল উপকূলের বাণিজ্যে শ্রীবিজয় অন্তর্বর্তীর ভূমিকা পালন করত। সেই অন্তর্বর্তীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য শ্রীবিজয়ের শাসকেরা চোল রাজাদের সাথে মিত্রতার সম্পর্ক রক্ষা করতে তৎপর ছিলেন। কিন্তু চোল রাজারা অন্তর্বর্তীকে এড়িয়ে সরাসরি চীনের সাথে বাণিজ্যে উদ্যোগী হন এবং বারবার করারম আক্রমণ করেন। লক্ষণীয় যে তাদের জয় করা প্রতিটি অঞ্চলই ছিল বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ। নীলকণ্ঠ শাস্ত্রী মনে করেছেন যে রাজেন্দ্রর গঙ্গা অভিযান ভারতের পূর্ব উপকূলে বরাবর চালিত হয়েছিল, কারণ ওই উপকূলের সমৃদ্ধ বন্দর ও তার বাণিজ্যের উপর কর্তৃত্ব করাই ছিল তার লক্ষ্য। সাধারণভাবে একথা বলা যায় যে চোলদের সামুদ্রিক অভিযানগুলি বিশুদ্ধ লুণ্ঠন প্রবৃত্তি সঞ্জাত ছিল না, সুদূর প্রসারী অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যেই একাধিক চোল নৃপতি এই অভিযান কর্মসূচি গ্রহণে তৎপর ছিলেন। তো এই ছিল চোলদের সামুদ্রিক কার্যকলাপের উপর 20 নম্বরে কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক